ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও সাতক্ষীরার জোয়ারে প্লাবিত নতুন এলাকা, তলিয়ে গেছে 20 কিলোমিটার রাস্তা, খাবার ও পানির সংকটে মানুষ। ঘূর্ণিঝড় ইয়াসে উপকূলীয় জেলাগুলোর 2 শতাধিক বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, সুরক্ষা দিতে না পারায় বাঁধের মান নিয়ে প্রশ্ন। দেশে অনুমোদন পেল ফাইজারের করোনা টিকা, 1 লাখ ডোজ আসছে রোববার। চীনের টিকা কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পল্লবীতে সাবেক এমপি আওয়ালের সঙ্গে জমি নিয়ে বিরোধেই হত্যা গুমের ঘটনা, দুপক্ষের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চাঁদাবাজির অভিযোগ। শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা, ব্যাটিংয়ে উন্নতির তাগিদ মাহমুদুল্লাহর। স্বাগত সকাল 9টার 1 ঘন্টা বিরতিহীন সংবাদে। সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পরও জোয়ারে প্লাবিত সাতক্ষীরার নতুন নতুন এলাকা, বাঁধ ভেঙে তলিয়ে গেছে 20 কিলোমিটার রাস্তা। অনেক এলাকায় খাবারের সংকটে পানিবন্দীরা, মিঠা পানির পুকুর তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে সমস্যা। ঘূর্ণিঝড় ইয়াস সরাসরি আঘাত না হানলেও বিপদ পিছু ছাড়েনি সাতক্ষীরা মানুষের। ঝড় চলে যাওয়ার পরও জোয়ারের পানিতে প্লাবিত পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রাম। দিনে রাতে জোয়ারে ভাঙছে বেড়িবাঁধ। 7 নম্বর ওয়ার্ডের বাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর পানিতে প্লাবিত মাছের ঘের লোকালয়, খুঁটি ধসে পড়ায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। পদ্মপুকুর ইউনিয়ন, গাবুরা ইউনিয়ন আর প্রতাপনগর ইউনিয়ন, 3টি ইউনিয়ন পুরোটাই বন্ধ লাইন আমাদের। বুধবার ঝড়ের সময় উঠানে ঢুকে পড়া জোয়ারের পানি নামেনি পরের দিনও। বাড়ির বাগানের সবজি ফল গাছ ডুবে আছে পানিতে। জোয়ারের সময় আশ্রয় কেন্দ্র, ভাটার সময় নিজ ঘরে। এভাবেই দিন পার হচ্ছে দুর্গতদের। আমাদের খাবার কোনো নেই, আমাদের একটু বাঁচাইতেন আপনারা, আমাদের থেকে একটু বাঁচাইতেন। ওরা 2 দিন না কি না দিয়ে মাইছিলি পুরিলা খাইতে আমাদের কষ্ট গেছে, ভাটি লেগেছে, এখন একটু দাঁড়িয়ে যাইছে। আমরা খাবার নাই, পানি নাই, খাওয়ার অসুবিধা হচ্ছে, যাওয়ার অসুবিধা হচ্ছে। পদ্মপুকুর ইউনিয়নের কামালকাঠি, পাখিমারা, চণ্ডীপুর সহ 15টি গ্রাম প্লাবিত। মিঠা পানির পুকুর তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে খাবার পানির সংকট। আগে পুকুরতে ওই ফিল্টার উঠতো, সেই ফিল্টারতে পানি আনতাম, এখন সেই পুকুরটা বুড়ি গেছে, এখন না খেয়ে আমরা বসে রয়েছি পানি। পুকুরটা ডুবে যাওয়ার কারণে আমরা গ্রামে, আমাদের এই যে কয়েকটা গ্রাম, আমরা খুব কষ্টে আছি সবাই। মনে করেন পানি এখন পাচ্ছেন না, পানি আমরা পাচ্ছি না। আমাদের ওই বৃষ্টির পানি অল্প কিছু ধরেছিলাম, তাও তো এখন তো মনে করেন বৃষ্টির পানি সেরকম খাওয়া যাচ্ছে না। আক্রান্ত এলাকার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় 20 কিলোমিটার যাতায়াত বন্ধ। কাঁচা পথঘাট হয়ে পড়েছে চলাচলের অযোগ্য। মেম্বার, চেয়ারম্যান, এমপি মহোদয়, এদের এই রাস্তার প্রতি তাদের কোনো খেয়াল নেই। রাস্তাঘাটের যে অবস্থা বর্তমান, তাতে করে তো মনে করেন আমাদের এখানে বসবাস করাটাই সবচেয়ে উপযোগী নয়। এখানে জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানার পর শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি উপজেলার 20টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। প্রায় প্রতিটি ঘূর্ণিঝড়েই উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত হয় বেড়িবাঁধ, বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে। ঘূর্ণিঝড় ইয়াসেও অন্তত 223 জায়গা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। কার্যত সুরক্ষা দিতে না পারায় প্রশ্ন উঠছে এগুলোর মান নিয়েও। অভিযোগ আছে মানসম্মত নির্মাণ উপকরণ ব্যবহার না করারও। ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ এলেই উপকূলবাসীর ভয় বাড়ায় ক্ষতিগ্রস্ত দুর্বল বেড়িবাঁধ। জানমাল রক্ষায় ঝড়ের আগে নিজেরাই বাঁধ মেরামতে নেমে পড়তে দেখা যায় তাদের। তবে ক্ষতি ঠেকানো যায় না সব জায়গায়। সবশেষ ঘূর্ণিঝড় ইয়াসে 139 বেড়িবাঁধের প্রায় 223 জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে পানি ঢুকে পড়ে লোকালয়ে। এর আগে 2017 সালে ঘূর্ণিঝড় মোড়ায় 22 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সিডর, আয়লা ও কোমেনের আঘাতে 19,000 কিলোমিটার বেড়িবাঁধের একটি বড় অংশের ক্ষতি হয়। বিপুল খরচে নির্মিত বেড়িবাঁধগুলোর কার্যকারিতা নিয়েই উঠেছে প্রশ্ন। পানি উন্নয়ন বোর্ড বলছে বেড়িবাঁধগুলোর প্রায় সবগুলোই 60-এর দশকের নকশায় তৈরি। বর্তমানে এর প্রায় সবগুলোরই সংস্কার কাজ চলছে। খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের বেড়িবাঁধগুলো তুলনামূলক দুর্বল জানিয়ে ধাপে ধাপে এগুলো টেকসই স্থাপনায় রূপান্তর করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। মাটির তৈরি বাঁধ ওয়েভ অ্যাকশনে এগুলি ভেঙে যাচ্ছে আর কি। যদি আমরা
ওয়েভ অ্যাকশন প্রোটেক্ট করতে পারি, তাইলে আর এগুলি হবে না। এখন আমরা যেগুলি করব সেগুলি ওইটা মাথায় নিয়েই চিন্তা করি, ওই ডিজাইনগুলি করা হচ্ছে। যেমন ওয়েভ অ্যাকশনে না ভাঙে নদীর সি সাইডে আমরা ব্লক বিছিয়ে দিব আর কি, বাঁধের উচ্চতাও আরও বেশি করা হবে এগুলি বিবেচনায় নিয়ে। তবে জলবায়ু বিশেষজ্ঞদের অভিযোগ, বেড়িবাঁধগুলো নির্মাণ করতে মানসম্মত উপকরণ ব্যবহার করা হচ্ছে না, ঘাটতি আছে রক্ষণাবেক্ষণেও। এখানে ঠিকাদারকে পয়সা দেয়া হয়, মাত্রা এরকম তো, এই সাইডে মাটি দিয়ে ক্লে দিয়ে তারপরে ঘাস লাগাতে হবে। আপনি গিয়ে পাবেন ঘাস? অত তার জন্য পয়সা দিছে। তো তাহলে নির্মাণ কৌশলে ঘাটতি আছে, আর তারপরে রক্ষণাবেক্ষণে ঘাটতি আছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রায় ৬,০০০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনে দাখিল করা ৩,৩০০ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষয়ক্ষতি নিয়ে আরো জানাতে এবার সাতক্ষীরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, আর খাবার ও বিশুদ্ধ পানির সংকট কিভাবে সেখানে মেটানো হচ্ছে? দেখুন, দুর্গত এলাকায় কিন্তু ত্রাণ এখন পর্যন্ত পৌঁছাচ্ছে না। তবে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা ত্রাণের থেকে তাদের এলাকায় যে জোয়ারের সময় পানি প্রবেশ করছে এই বিষয়টা নিয়ে সবথেকে বেশি আতঙ্কিত থাকে। নদী যেহেতু প্রতিদিনই এই প্রায় সকাল 7টা-8টা থেকেই জোয়ার শুরু হয়ে যায়, তো তারপর থেকে মূলত হাই পিক টাইমটা অর্থাৎ সর্বোচ্চ উঁচু জোয়ারের সময়টি থাকে সকাল বেলা 11টা, 12টা, 1টা পর্যন্ত। এই সময়টা পুরো নদী অর্থাৎ খোলপেটেও নদী এবং কপোতাক্ষ নদী, দুই নদী উত্তাল হয়ে যায়। তো এই উত্তাল হওয়া নদীর সেই জোয়ারের সময়কার সেই পানিগুলো কিন্তু এলাকায় প্রবেশ করছে, এবং সেটি গত 3 দিন আগে ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পরে এই প্রভাবটা কিন্তু এখনো থেকে গেছে। যদিও সমুদ্র এখনো অশান্ত রয়েছে, তারপরেও আমরা দেখেছি যে সকাল এবং বিকেলবেলায় জোয়ারগুলোতে স্বাভাবিকের তুলনায় এখন পানি প্রায় 4 থেকে 5 ফিট, কোথাও কোথাও বা 10 ফিট পর্যন্ত পানি চলে আসে। যার কারণে বেশ কিছু নিম্নাঞ্চলগুলো গতকালকে আমরা দেখেছি প্লাবিত হতে। আজকেও আমরা খবর পেয়েছি যে গতকাল রাতেও দুটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেশ স্বাভাবিক রয়েছে, সকাল থেকেই রোদ উঠে গেছে পুরো এলাকায় এবং বৃষ্টির কোনো দেখা নেই। গতকালকে পর্যন্ত আমরা দেখেছিলাম যে আকাশ মেঘলা থাকতো, অনেকটাই বৃষ্টি হচ্ছে। তো আজকে মোটামুটি রকমের আবহাওয়া একেবারে স্বাভাবিক রয়েছে। এর বাইরে যদি আপনাকে বলি, তবে যেসব দুর্বল যে বাঁধগুলো ছিল সেই বাঁধগুলো জিআই ব্যাগ কিছু কিছু জায়গায় দেয়া হলেও সব জায়গায় ব্যাগ পৌঁছানো সম্ভব হচ্ছে না, কারণ এই জায়গাগুলো এত নাজুক এবং এত বেশি ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তো সেই সব প্রান্তিক জায়গাগুলোতে পুরো পানি একেবারে না সরে যাওয়া পর্যন্ত কিন্তু সেখানে সংস্কার করারও সম্ভব হয় না। আমরা ঝাপা নামে গতকালকে যে গ্রামে গিয়েছিলাম সেই গ্রামে আমরা দেখেছি যে সেখানে গতকালকে বিকেল পর্যন্ত ভাটির সময়ও উজান থেকে পানি আসছে। বেড়িবাঁধগুলো নির্মাণ এবং নির্মাণ সামগ্রী নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, সেগুলো মেরামতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, এই ধরনের উদ্যোগগুলো প্রতি বছরই যখন এই দুর্যোগকালীন সময় আসে তখন কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়, তারপরে এগুলো আর হয় না। আমরা যেটা দেখেছি যে বাঁধ সংস্কারের জন্য একেবারে যেসব জায়গায় যখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেটির পরে গিয়ে সংস্কার করা হচ্ছে, কিন্তু যখন ঝড়টা বা যখন জলোচ্ছ্বাস অথবা জোয়ারের পানি উঠতে পড়ার যে সম্ভাবনা কথা পূর্বাভাস দেওয়া হয়ে থাকে 7 দিন আগে থেকে, তখন থেকে যদি এই সংস্কারের কাজগুলো নেওয়া হতো বা যেসব দুর্বল জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যদি রক্ষা করার ব্যবস্থা করা হতো এতখানি দুর্যোগের মুখে পড়ে না। তবে একটা বিষয় আপনাকে বলি যে এই এলাকায় এই অস্থায়ী বাঁধ নির্মাণ করে কোনো সমস্যার সমাধান হবে না। এখানে একটা স্থায়ী টেকসই বাঁধ তারা বাঁধতে চান এবং পাশাপাশি বাঁধগুলো আরো উঁচু করতে হবে, কারণ প্রতি বছরই নদীর নিচে পলি জমছে এবং নদীর উচ্চতাও কিন্তু বাড়ছে, যার কারণে এই জলোচ্ছ্বাস এবং বিশেষ করে স্বাভাবিক জোয়ারের সময় কিন্তু পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। ফাইজার বায়োএনটেকের 1,06,000 ডোজ করোনা টিকা দেশে আসছে রোববার। এর আগে এর জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফাইজারের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথিপত্র এবং জনস্বাস্থ্য বিষয়ক অন্যান্য বিষয় মূল্যায়নের পর তা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড, রাশিয়ার স্পুতনিক ও চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এদিকে জুনে আসছে সরকারের কেনা সিনোফার্মের 50 লাখ ডোজ টিকা। পর্যায়ক্রমে আগস্ট পর্যন্ত 3 মাসে মোট 1.5 কোটি ডোজ টিকা কেনা হচ্ছে। বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 29 এপ্রিল চীনের সিনোফার্মের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। এরপর আসে উপহারের 5 লাখ টিকা। এবার টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে চীন থেকে টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। চীনের কোম্পানি সিনোফার্ম থেকে 1.5 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে 1267 কোটি 50 লাখ টাকা, অর্থাৎ প্রতি ডোজ টিকা কিনতে খরচ হবে $10। সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 19তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার রাশিয়ার টিকা কেনার বিষয়ে আলোচনায় বসছে স্বাস্থ্য বিভাগ। জুন, জুলাই, আগস্ট এই সময়ে চীনের সিনোফার্ম কর্তৃক প্রতি মাসে 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ ডোজ SARS-CoV-2 ভ্যাকসিন সরবরাহ করা হবে। রাশিয়ার সাথে একটা মিটিং আছে আগামী দিন শুক্রবার দিন, কালকে সন্ধ্যার সময় একটা মিটিং আছে। রাশিয়াকে যে আমরা চিঠি পাঠিয়েছিলাম আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এবং অন্যান্য বিষয়াদি জানিয়ে, সেটার ব্যাপারে তারা কথা বলতে চায়। সভায় অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে মানুষের জীবন ও জীবিকাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদেরকে বাঁচানো। সুতরাং সবাই স্বার্থ দেখেই আমরা এই বাজেটটি গ্রহণ করতেছি। ক্রয় কমিটির সভায় স্থানীয় সরকার বিভাগের 2টি, স্বাস্থ্যসেবা বিভাগের 2টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 1টি সহ মোট 9টি প্রস্তাব উত্থাপন করা হয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ডের টিকার দ্বিতীয় ডোজের জন্য মরিয়া রাজধানীবাসী নির্দিষ্ট সময়ে টিকা পেতে কেন্দ্রগুলোতে ভিড় করছেন প্রত্যাশীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যা বরাদ্দ মিলছে তা দিয়ে চাহিদা মেটাতে হচ্ছে। তবে 12 থেকে 16 সপ্তাহ পরেও এ টিকা নেওয়া যাবে। রাজধানীর তেজগাঁওয়ের নাক-কান-গলা ইনস্টিটিউটের বৃহস্পতিবার সকাল 8টার চিত্র। টিকার জন্য এই লাইনই বলে দেয় চাহিদার কথা। হাসপাতালটিতে 500 টিকা বরাদ্দ, কিন্তু ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন প্রায় 1,500 মানুষ। এদের মধ্যে অনেকেই 2-3 দিন চেষ্টা করেও পারেননি টিকা দিতে। আমার 25 তারিখে ছিল, 25 তারিখে আসছি, আমাকে বলছে আজকে আসতে। আজকে তো 6টার সময় এসে দাঁড়ায় রয়েছি। অফিস বাদ দিয়ে প্রত্যেকদিন আসা যাবে বলেন? বলছে যে শেষ, আজকে আবার আসছি। এখন তো আজকে আবার বলতেছে আগে যাদেরকে টোকন দিচ্ছে তারা পাবে। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়ায় থাকার পরেও যদি না পাই তাহলে আসলে আর কিছু বলার নেই। দ্বিতীয় ডোজ পাওয়ার আমার অধিকার আমি হইতেছি এবং হয়রানি হইতেছি। সারা দেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন 58,20,000 মানুষ, আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 41 লাখের কিছু বেশি। দেশে মোট টিকার মজুদ কমায় বরাদ্দও কম পাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের করণীয় কিছু নাই, যেহেতু আমাদেরকে ভ্যাকসিন কম দিচ্ছে, আমরা এটা দিয়েই ম্যানেজ করতেছি। হ্যাঁ, ভ্যাকসিন যদি পরে আসে এই সমস্যাটা থাকবে না। টিকার জন্য মরিয়া না হয়ে নতুন চালান আসা পর্যন্ত অপেক্ষার পরামর্শ কর্তৃপক্ষের। এই জন্য আমি জনগণকে অযথা ব্যতিব্যস্ত না হয়ে ধৈর্যের সঙ্গে থাকার করবো, যে যাতে কিনা, কারণ 12 সপ্তাহ এমনও নজির আছে যে 16 সপ্তাহ দিলেও দেখা যায় যে এটার অ্যাকশনের খুব একটা ব্যতিক্রম হয় না। আমরা ইউকের সাথে যোগাযোগ করেছি, আমরা কানাডার সাথে যোগাযোগ করেছি, আমরা ইউএসের সাথে যোগাযোগ করেছি। আমরা চেষ্টা করছি যে কোনো সোর্স থেকে এই টিকাটা আনার জন্য, যদি আমরা আনতে পারি এটা কভার করে দেব। দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার যে মজুদ রয়েছে তা আগামী সপ্তাহের মধ্যে শেষ হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 22 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 14 এবং নারী 8 জন। এ নিয়ে দেশে বৃহস্পতিবার পর্যন্ত মোট প্রাণহানি হল 12,480 জনের। 497টি ল্যাবে 24 ঘন্টায় 15,915 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,292 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.12%।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,94,985 জনে। সুস্থ হয়েছেন আরও 1,291 জন। এ নিয়ে মোট সুস্থ 7,35,157 জন। আপনারা দেখছেন সকাল ৯টায় বিরতিহীন সংবাদে আরো যা থাকছে। এবার সয়াবিনের দাম লিটারে বাড়লো ৯ টাকা। 1 লিটার বোতলজাত তেল কিনতে হবে 153 টাকা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পৌঁছেছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। কম খরচে রাজধানীতে আসছে আম ও নানা সবজি। পল্লবীতে সাবেক এমপি আউয়াল ও জমির মালিকদের বিরুদ্ধে 2 জন নিহত ও 2 জন গুম হয়েছেন বলে দাবি স্থানীয়দের। দুপক্ষের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চাঁদাবাজি সহ নানা অভিযোগে মামলা আছে শতাধিক। আর নিহত শাহিনুর 26 আর তাকে হত্যার নেতৃত্বে থাকা সুমন 4 মামলার আসামি। সম্প্রতি পল্লবীতে শিশু সন্তানের সামনে শাহিনুদ্দিনকে সুমনের নেতৃত্বে ধারালো অস্ত্রে হত্যা করে 7 জন। এমন সহিংসতা সেখানে আগেও ঘটেছে। বঙ্গবন্ধু কলেজের ছাত্রলীগের নেতা চঞ্চলকে হত্যায় সাবেক এমপি আউয়ালের সংশ্লিষ্টতার অভিযোগ এনে মানববন্ধন করে স্থানীয়রা। আউয়ালের অফিসে পাহারায় থাকা এক আনসার সদস্যও হয়েছিলেন গুলিবিদ্ধ। এলাকাবাসীর দাবি, জমি নিয়ে বিরোধে গুম হয়েছেন বানেসা ও মমিন বক্স নামে 2 জন। আমার ভাতিজা একটা এই এনপি মানে পোলা লইয়া মোটরসাইকেল দিকে ঘুরতে গেছিল। হ্যাঁ, আবার যারা কুবাইছে হ্যাঁ আউয়াল সাহেবের পক্ষে। এদিকে শাহিনুদ্দিন হত্যায় অভিযুক্ত সবার বিরুদ্ধে পল্লবী থানায় আছে একাধিক মামলা। সুমনের বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি সহ মামলা 4টি। ক্রসফায়ারে নিহত মানিক ও মনির ছিলেন 8 মামলার আসামি। চাঁদাবাজির মামলার আসামি আউয়াল নিজেও। এছাড়া নিহত শাহিনুরের বিরুদ্ধে নারী নির্যাতন, মাদক বিক্রি ও অস্ত্র আইনে মামলা 26টি। মানিকের বিরুদ্ধে একাধিক মারামারির মামলা, মাদকের মামলা এবং তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা ছিল। শরীফকে আমরা দেশীয় অস্ত্রশস্ত্র বড় ছোড়াসহ আমরা গ্রেপ্তার করেছি। এই 2 মাস আগে তাকে চালান দিয়েছি। অর্থাৎ এই ঘটনায়, এই মামলার ঘটনায় যারাই জড়িত, যাদের নাম এসছে সবাই একাধিকবার এই থানায় গ্রেপ্তার হয়েছে এবং চালান হয়েছে। সম্প্রতি তারা বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়ে এসেছে। শাহিনুর হত্যা মামলার আসামিরা এর আগে একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এলাকায় সহিংসতা করত বলে অভিযোগ এলাকাবাসীর। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক লাফে লিটারে 9 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। নতুন দাম কার্যকর হচ্ছে শনিবার থেকে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, এখন থেকে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 153 টাকায়। এর আগে এই দাম 144 টাকা নির্ধারণ করেছিল তারা। এছাড়া 5 লিটারের বোতল কিনতে হবে 728 টাকায়। খোলা সয়াবিন লিটার প্রতি 129 টাকা ও পাম সুপার অয়েল কিনতে হবে 112 টাকা লিটার। বিশ্ববাজারে দাম বাড়ায় লিটারে 13 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে ভোজ্য তেলের দামের প্রভাব নিয়ে জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, বেশ প্রায় গত কয়েক মাসেই আমরা কিন্তু দেখছি যে এই যে তেলের বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা, এটি নিয়ে এখন বাজারের কি পরিস্থিতি দেখছেন এবং সেক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতারা কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, অন্যান্য দিনের তুলনায় আজকে রাজধানী কাঁচা বাজারগুলোতে ক্রেতা সমাগম একটু বেশি, যদিও এখন একটু বৃষ্টি হচ্ছে কারণ বাজার সেই তুলনায় সকালের তুলনায় একটু কম। তো এই মুহূর্তে চিত্র যদি আমি আপনাকে দেখাই সেক্ষেত্রে তবে বাজারে যারা আসছে, বিশেষ করে যারা ক্রেতা, সবার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু ভোজ্য তেল। বিশেষ করে যদি আমি বলি সেক্ষেত্রে সয়াবিন তেলের দামটা, কারণ সবাই কিন্তু জানছে যে লিটারে হঠাৎ করে 1 লাফে 9 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে। আজকে আমি দেখেছি কয়েকজন ক্রেতা তারা কিন্তু তেল কিনেছেন এবং যার কিন্তু 5 লিটারের একটা বোতল হলে চলে, সে কিন্তু 5 লিটারের 2টা বোতল কিনছেন। কারণটা তারা বলছে যে যেহেতু দামটা বেড়েছে, এবং আমাদের দেশে একটা প্রবণতা লক্ষ্য করা যায়, যখন কোনো পণ্যের দাম বেড়ে যায় তখন কিন্তু সেই পণ্যের দিকে মানুষের আকর্ষণ বা ঝোঁকটা
বেশি থাকে। এটার কোনো ব্যতিক্রম হয় না এই ভোজ্য তেলের ক্ষেত্রে। গতকালকে যে মিটিংটা হয়েছিল সচিবালয়ে, যে ভোজ্য তেল উৎপাদক এবং বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ীদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়, তারা যাচাই বাছাই করে যদিও তারা 13 টাকা লিটারের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, সেটা সর্বশেষ 8 টাকা 60 পয়সা অর্থাৎ প্রায় 9 টাকা লিটারের দাম বেড়েছে। এর কারণ হিসেবে তারা বলছে আন্তর্জাতিক বাজারে এখন প্রতি টন 1480 টাকা পার টনে বিক্রি হচ্ছে, যেটা গত কয়েক মাস আগেও কিন্তু 800 850 টাকা নিচে ছিল। গত অক্টোবর মাসের থেকেই গত বছর অক্টোবর মাসের থেকে কিন্তু বাজারে ভোজ্য তেলের দামটা অস্থির, যেটা কোনো নিয়ন্ত্রণই করা যাচ্ছে না। কারণ আমাদের দেশে ভোজ্য তেলের চাহিদার 95% কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়। স্থানীয়ভাবে এই উৎপাদনের পরিমাণটা খুবই কম এবং সেক্ষেত্রে শিকাগো ট্রেড অনুযায়ী গত কয়েক মাসে কিন্তু ভোজ্য তেল উৎপাদনকারী দেশগুলো, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, এই জায়গাতে কিন্তু উৎপাদনে একটু ঘাটতি হয়েছে এবং একই সাথে ডলারের বিপরীতে স্থানীয় দেশের মুদ্রার মানের বৃদ্ধির কারণে কিন্তু এই দামটা বেড়েছে। এই বিষয়ে এই মতগুলো যারা বলছেন, যারা আন্তর্জাতিক বাজার বিশ্লেষক, তারা কিন্তু এটা বলছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো সংশ্লিষ্ট কর্মকর্তার কিন্তু গতদিন চেষ্টা করে তাদের কোনো বক্তব্য জানা যায় না। তারা বলছে যে তাদের দুই দিক থেকে, ভোক্তাদের স্বার্থ, ব্যবসায়ীদের স্বার্থ, দুটো দিক থেকে দেখেই তারা একটা সহনশীল দামে রাখার চেষ্টা করছে। তবে সেখানে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্ন থাকে যে টিসিবির সক্ষমতা এবং টিসিবির সক্ষমতা বৃদ্ধির বিষয়, যেহেতু বাজারে এই পণ্যের দামটা বেশি, সেক্ষেত্রে মানুষের ঝোঁক থাকে টিসিবি দামের ক্ষেত্রে। তবে আমি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে এই মাস যেহেতু শেষ, জুনের প্রথম সপ্তাহে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি খোলা বাজারে তাহলে আগের মতো পণ্য বিক্রি করবে, সেখানে ঝোঁকটাতে তেলের পরিমাণ বেশি থাকবে। তবে গত দিনের তুলনায় তেলের দামটাও কিন্তু টিসিবি কিছুটা হলেও বৃদ্ধি করবে। মূলত সামগ্রিকভাবে বলা যায় বাজারে ভোজ্য তেলের দামে বেশি এবং এটার জন্য ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। মূলত এই ছিল রাজধানী কাঁচা বাজার থেকে বাজার দরের সর্বশেষ। রাজধানীর কারণ বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন রাতে রাজধানীতে পৌঁছেছে। কম খরচে এই ট্রেনে আমসহ সবজি জাতীয় পণ্য পরিবহন করা যাচ্ছে। সপ্তাহে 7 দিনই চলবে ট্রেনটি। রেলওয়ে কর্মকর্তারা জানান, এই ট্রেনে সহজে পণ্য পরিবহনে লাভবান হবেন ব্যবসায়ী ও ক্রেতারা। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আম নিয়ে ঢাকায় পৌঁছেছে স্পেশাল ট্রেন। রাত 2:15টায় রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে পৌঁছায় বিশেষ এ ট্রেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে বৃহস্পতিবার বেলা 4টায় প্রথম ম্যাঙ্গো স্পেশাল ট্রেন রওনা দেয়। তেজগাঁও রেল স্টেশনে নামানো হয় 48 ক্রেট আম। কম দামে পরিবহন ব্যবস্থা চালু করার জন্য রেলকে ধন্যবাদ জানান ক্রেতারা। অবশ্যই ভালো মনে করতেছি, কৃষকদের জন্য ভালো, কম খরচে তারা আমগুলা দিতেছে বা যারা আনতেছে তাদের জন্য কম খরচ পড়তেছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরের 10টি পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে বিশেষ এই ট্রেনে। ট্রেনটি আম ছাড়াও ফল, সবজি সহ পচনশীল পণ্য পরিবহন করবে। টোটাল মাল হলো আপনার 461টা, আর নামাইছি হলো আপনার উল্লাপাড়া, লাইরি মোহনপুর, সৈয়দ মনসুর আলী, তারপর আপনার নামাইছি হলো বিমানবন্দর, জয়দেবপুর, তেজগাঁ আর আপনার কমলাপূজা শেষ হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের ভাড়া 1 টাকা 31 পয়সা, আর রাজশাহী স্টেশন থেকে প্রতি কেজির ভাড়া হবে 1 টাকা 17 পয়সা। পরিবহন খরচ কম হওয়ায় ক্রেতারা কম দামে আম পাবেন বলে মনে করছেন রেলওয়ের এই কর্মকর্তা। সংখ্যা আমরা আরও বাড়াবো, তারপরও আমরা এটা পরিবহন করতে চাই। গত বছরও আপনারা জানেন 60 থেকে 70 টাকা কেজি ধরে ঢাকাবাসীরাও আম খেতে পেরেছিল। এটা ছিল একটা বড় কারণ। এর আগে বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন আসার প্রভাব নিয়ে আরও জানাতে রাজধানীর কারণ বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, বলা হচ্ছিল যেমনটি যে পরিবহন খরচ কম হওয়ায় ক্রেতারা কম দামে আম পাবে, আসলে বাজারের চিত্রটি কেমন দেখছেন? আপনি যেভাবে বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুব কম মূল্যে আম আসার কারণে বাজারে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে, অর্থাৎ দাম অনেকটাই কমে যাবে। কিন্তু সকাল থেকে আমরা কারওয়ান বাজারে আমের যে পাইকারি আড়ত আছে সে আড়তগুলোতে কিন্তু ঘুরছি এবং প্রত্যেকটি আড়তদার এবং ব্যাপারীদের সঙ্গে কথা বলছি। তারা কিন্তু ভিন্ন কথা বলছেন। তাদের বক্তব্য হচ্ছে একটি ট্রাক বাগানে, আম বাগানে ঢুকে
তারপর সেখান থেকে আম কিন্তু আড়তগুলোতে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে প্রতি কেজিতে খরচ হয় 12 থেকে 15 টাকা। আর রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে স্পেশাল ট্রেনে করে আম আনলে খরচ পড়বে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। তারপরও তারা বলছেন যে ট্রেনে করে আম আনা তাদের জন্য ক্ষতির কারণ তাদের দাবি এটাই যে ট্রেন তো আম বাগানে ঢুকতে পারে না, সেক্ষেত্রে আম বাগান থেকে মেইন রোডে আসতে একটি পরিবহন খরচ, মেইন রোড থেকে ট্রেন স্টেশনে আসতে আরেকটি পরিবহন খরচ, সেখান থেকে ট্রেনে আমগুলো লোড করা সেখানে একটি পরিবহন খরচের ব্যাপার আছে। তারপর ঢাকায় আসার পর আমগুলো নামিয়ে সে আমগুলো আরেকটি পরিবহনে আড়ত পর্যন্ত নিয়ে আসা, অর্থাৎ 3 থেকে 4 জায়গায় আলাদা আলাদা করে খরচ হবে এমনটা দাবি তাদের। আর সেই খরচগুলো মিলিয়ে কিন্তু তারা বলছেন যে ট্রাকে করে আনলে যে সুবিধা পাওয়া যেত অর্থাৎ 15 টাকা বেশি পড়ে যাবে যদি তারা ট্রেনে করে আম আনেন। আর সব থেকে বড় বিষয় যে ট্রাকে আম আনলে আমবাগান থেকে একদম আড়ত পর্যন্ত একবারই আমটি চলে আসছে, বারবার ওঠানামা করানো প্রয়োজন হচ্ছে না। কিন্তু ট্রেনে আম আনলে বারবার ওঠানামার করানোর কারণে অনেক আম নষ্ট হয়ে যেতে পারে, ফলে ফলের গুণগত মানও নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ব্যবসায়ীরা আরও ক্ষতির মুখে পড়বেন এমনটাই আশঙ্কা করছেন তারা। আমরা এ পর্যন্ত 10 থেকে 15 জন আড়তদারের সঙ্গে কথা বলেছি, অধিকাংশেরই একই মতামত কিন্তু এ বিষয়ে দিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে সরকারিভাবে আম আনলে অর্থাৎ ট্রেনে আম আনলে লাভের চেয়ে পরিবহন খরচ আপাত দৃষ্টিতে কম মনে হলেও সেটি কিন্তু আসলে বারবার লোড আনলোডিংয়ের কারণে যে খরচটি হয় সব কিছু মিলিয়ে খরচটি আরও বেশি হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা। রাজধানী কারণবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। এদিকে করোনা সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে 4র্থ দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলায় ট্রাক ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, লকডাউনে 4র্থ দিন চলছে, সেক্ষেত্রে সার্বিক করোনা পরিস্থিতি কেমন দেখছেন এবং সাধারণ মানুষ লকডাউনের নিয়মগুলো মেনে চলার ক্ষেত্রে কী ধরনের প্রবণতা লক্ষ্য করছেন? এছাড়া প্রশাসনের তৎপরতা কেমন রয়েছে সেখানে? প্রথমে যদি প্রশাসনের তৎপরতার কথা বলি, আজকে লকডাউনের 4র্থ দিনে আমরা সকাল থেকেই দেখেছি পুলিশের ব্যাপক উপস্থিতি সড়কগুলোতে। আমরা পুলিশের চাঁপাইনবাবগঞ্জে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটা বলেছেন পুরো জেলাতে অন্তত অর্ধশতাধিক পয়েন্টে পুলিশের তল্লাশি চলছে এবং পুলিশ যানবাহন এবং মানুষের চলাচল নিশ্চিত করছে। আমি এই মুহূর্তে আসলে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিশ্ব রোড মোড়ে দাঁড়িয়ে আছি। এখানে সবসময় যে জনসমাগম পূর্ণ যে এলাকাগুলো চাঁপাইনবাবগঞ্জের মধ্যে সেখানকার সেই জায়গাগুলোর একটি এটি, অথচ এখানেও হচ্ছে লোকজনের উপস্থিতি একেবারেই নাই বললেই চলে। আমাদের আসলে পুলিশ সুপারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আজকে শুক্রবার, আজকে ছুটির দিনে আসলে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে এরকম আশঙ্কা থেকে আসলে আজকে অতিরিক্ত একটু তৎপর রয়েছে পুলিশ। আর করোনা সংক্রমণের কথা যদি বলি, গত 24 ঘন্টায় সিভিল সার্জন অফিসে আমাদের যে তথ্য দেওয়া হয়েছে সেখানে আরটিপিসিআর ল্যাব এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মোট 113টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর বিপরীতে আসলে 38 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যেটি শতাংশের হারে আসলে 33%। আমরা একটু বলে রাখি যে গতকালকে যে রিপোর্টটি এসেছিল সেখানে এই শনাক্তের হার ছিল 35%, হঠাৎ করে 26% কমে গেছে। আমরা এই নিয়ে আসলে স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি যে হঠাৎ করে আসলে এত বেশি শনাক্তের হার কমে গেল কেন। তিনি যেটা বলছেন যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে গত 24 ঘন্টায় আসলে নমুনা সংগ্রহ কম হয়েছিল এবং নমুনা পরীক্ষা কম হওয়ার কারণে আসলে এই শনাক্তের হারটা কমে গেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। এবার জানাবো আসন্ন বাজেটের খবর। বিশেষ সুযোগ পেয়ে হিড়িক পড়েছে কালো টাকা সাদা করার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে এই অর্থবছরের 10 মাসে 14.5 কোটি টাকা বৈধ করা হয়েছে। এনবিআর কর্মকর্তারা জানান, আগামী অর্থবছরে বিশেষ সুযোগ না থাকলেও কালো টাকা সাদা করা যাবে। নানা সমালোচনার মুখেও ৪৫ বছরের বেশি সময় ধরে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। যদিও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাড়া ততটা সাড়া মেলেনি। করোনায় অর্থনীতির ক্ষতি বিবেচনায় চলতি অর্থবছরও অবৈধ সম্পদ 10% কর দিয়ে
বৈধ করার সুযোগ দেয় সরকার। বিধান করা হয় এই সম্পদ নিয়ে কোনো সংস্থাই প্রশ্ন তুলতে পারবে না। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এই সুযোগ নিয়েছেন 10,400-র বেশি নাগরিক। বৈধ হয়েছে প্রায় 14,500 কোটি টাকা সমমূল্যের অর্থ সম্পদ, আর এতে সরকার রাজস্ব পায় প্রায় 1450 কোটি টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন এই সুযোগ পাওয়া যাবে 30 জুন পর্যন্ত। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল আগামী বাজেটে বিশেষ সুযোগের পক্ষে প্রস্তাব দিচ্ছে না অর্থ মন্ত্রণালয়। তবে আগের নিয়মে কালো টাকা সাদা করার সুযোগ থাকছেই। 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থে ফ্ল্যাট কেনা যাবে। একই শর্তে অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক ও ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডের বন্ডে বিনিয়োগ করা যাবে। সরকার যদি গত বছরের যে বিশেষ সুবিধাটা দিয়েছিলেন সেখান থেকে বের হয়ে আসে তাহলে নিঃসন্দেহে এটা ইতিবাচক। আমি মনে করি যে এই জায়গা থেকে সরকারের বের হয়ে আসাটাই ভালো। বরং এবারের বাজেটে অনেক বেশি আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে আমরা কিভাবে যেই কর ফাঁকির বিভিন্ন যে প্রচলন রয়েছে সেইটাকে আমরা কতখানি কমিয়ে আনতে পারি। সীমিত আকারেও কালো টাকা সাদা করার পক্ষে নন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন এই সুযোগ দেয়া হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির টাকাও অনেকে বৈধ করবেন। 30% ট্যাক্সের জায়গায় 10% দিয়ে আমি বৈধ করি, তাহলে কিন্তু এটা খুব খারাপ একটা প্রেসিডেন্স সেট করে। কারণ তখন যারা বৈধ পথে যারা ইনকাম করে এনারা কিন্তু চিন্তা করবে যে আমি লিগালি সবসময় ট্যাক্স ফাইলিং করছি, করছি, 30% ট্যাক্স দিচ্ছি, আর আমি যদি না শো করি এটা আমি 10% এটা লিগালাইজ করতে পারবো। এই স্কোপটা কিন্তু দেওয়া উচিত না, কারণ এখানে গভর্নেন্সের কোয়েশ্চেন আসে, এখানে এথিক্সের কোয়েশ্চেন আসে। ব্যবসায়ীরা বলছেন কালো টাকা সাদা করার সুযোগ থাকলে অনেকেই কর দেয়ায় উৎসাহিত হবেন না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসী শ্রমিকদের সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইনের খরচে ভর্তুকি দিচ্ছে সরকার। পাশাপাশি 20 বছর বয়সী কর্মীদেরও করোনা টিকার আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা জানান তিনি। করোনা মোকাবেলায় সৌদি সরকারের বেঁধে দেয়া নতুন বিধিনিষেধে ভোগান্তিতে পড়েন প্রবাসী কর্মীরা। সেখানে গিয়ে নিজ খরচে 7 দিনের হোটেলে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতায় বাংলাদেশের শ্রমিকদের খরচ 65,700 টাকা। তাদের অভিযোগ, নির্ধারিত হোটেলে বুকিং না পাওয়ায় ফ্লাইটের টিকিটও পাচ্ছেন না তারা। এ অবস্থায় প্রবাসীদের কর্মস্থলে ফেরা নির্বিঘ্নের নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের সৌদি মিশনকে। রাষ্ট্রদূতকে বলেছি, আমার মিশনকে বলেছি যে আপনারা প্রথম এদের লিস্ট কারা সৌদি আরবে যাবে প্রবাসীরা, সেইটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিবে, কিংবা বিমান দিবে। বিমানের কাছে তো ওরা টিকিটের জন্য যায়, কারণ বিমান 29 তারিখ থেকে রওনা দিবে। তা আপনারা যারা যারা যাবে তার নাম পাঠালে আমার মিশন তাদের জন্য হোটেল জোগাড় করবে। যদি খরচ একটু বেশি লাগে তাহলে সেইটা আমরা সাবসিডাইজ করব। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী শুড ডু ইট। এই সমস্যা মধ্যপ্রাচ্য ভিত্তিক হওয়ায় সরকারের পরিকল্পনা সেখানে কাজে যাওয়া 20 বছরের থেকে শুরু করে সব বয়সী শ্রমিককে করোনার টিকার আওতায় আনা। 2 ডোজই নেওয়া থাকলে হোটেলে কোয়ারেন্টাইনের সমস্যায় পড়তে হতো না তাদের। ডাবল ডোজ থাকলে আর পিসিআর টেস্টটা নেগেটিভ, ইউ গো হোম, আপনি বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইন করেন। তা আমরা প্রস্তাব করতে চাইব যারা প্রবাসী তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা 20 থেকে 20 প্লাস ভ্যাকসিনেশন। এছাড়া দ্বিতীয় ডোজ নিশ্চিতে অস্ট্রেলিয়ায় পড়ে থাকা অক্সফোর্ডের টিকা ঢাকায় দেশটির রাষ্ট্রদূতের মাধ্যমে চেয়েছে। আমরা এটা নিয়ে কালকে আলাপ করব পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল 9টার 1 ঘন্টা বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। দেশে এবার ধরা পড়ল বিশেষ ধরনের মাদক এলএসডি। ফেসবুকে গ্রুপ তৈরি করে চলছে এই বিদেশি মাদকের বেচাকেনা। বিশ্বে একদিনে করোনায় 11,000-এর বেশি মৃত্যু, নতুন শনাক্ত 5,24,000, ভারতে 3,500 প্রাণহানি। ভারতে যৌন নির্যাতনের শিকার তরুণী অভিযুক্ত হৃদয় দুজনই রাজধানীর মগবাজারের বাসিন্দা। অভিযুক্ত 2 জন সহ 6 জন ভারতের বেঙ্গালুরুতে গ্রেপ্তার হয়েছেন। এদিকে ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় হৃদয় সহ অজ্ঞাতনামা 5 জনের বিরুদ্ধে মানব পাচার ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন সেই তরুণীর বাবা। ভারতের পুনেতে এক তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কথাবার্তা বাংলায় হওয়ায় বিষয়টি নজরে আসে হাতিরঝিল থানার। পরে ভিডিও থেকে নির্যাতনকারী এক তরুণকে শনাক্ত করে তারা। মগবাজারের নয়াটোলার বাসায় অভিযানে গিয়ে মেলে জাতীয় পরিচয়পত্র। জানা যায় তার নাম রিফাতুল ইসলাম হৃদয়। আমি দেখতাম টিকটক করতে, কাম কাজ যে যায় না, ঘুরে ফিরে করে, এই কারণে ওরা মারছে, মারানোর পর বেরিয়ে গেছে 4 মাস ধরে। স্বজনদের মাধ্যমে ভারতে ফোন দেয়া হয় হৃদয়কে। সেই তরুণীকে নির্যাতনের কথা স্বীকার করে হৃদয়। মারামারির ভিতরে পরে মারছিলাম, ও কেরালা নামক এক জায়গা আছে, কেরালায় চলে গেছে। জানা গেছে নির্যাতনের শিকার ওই তরুণীর পরিচয়ও। সেও মগবাজারেরই বাসিন্দা। তার পরিচয় নিশ্চিত করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজনরা। এরকম নির্যাতন করা হইলে আমার মেয়ের উপরে, তার বিচার আমরা চাই, যে এরকম মানুষের উপরে যেরকম বিচার, এরকম নির্যাতন না করে মানুষের। পুলিশ বলছে সেই তরুণী ও হৃদয় পূর্ব পরিচিত। 15 থেকে 16 দিন আগে নির্যাতনের ভিডিও করে ভাইরাল করা হয়। 4 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে যান হৃদয়, আর একই সময় দুবাই থেকে সেখানে আসেন সেই তরুণী। তারা দুজনই এখন পুনেতেই আছেন। আইনগতভাবে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। আমাদের যে পন্থা আছে, আমাদের যে উপায় আমরা ফেরত নিয়ে আসি বিদেশ থেকে, সেভাবে আমরা তাদেরকেও, এই অপরাধীদেরকে আমরা ফেরত নিয়ে আসবো। অভিযুক্ত হৃদয়ের নামে রাজধানীর রমনা থানায় 2014 সালে ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রথম এলএসডির খোঁজ পেলেন গোয়েন্দারা। এই মাদক দেশে আনা ও বিক্রির অভিযোগে 200 ব্লট সহ আটক হয়েছেন 3 তরুণ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্তের এক পর্যায়ে তাদের সন্ধান পায় ডিবির রমনা বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজের মৃত্যুর ঘটনায় তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। এরই এক পর্যায়ে বিশেষ মাদক এলএসডির 200 ব্লট পায় ডিবির রমনা বিভাগ। রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া থেকে এই মাদক বিক্রিতে জড়িত সন্দেহে বেসরকারি 2টি বিশ্ববিদ্যালয়ের 3 তরুণকে আটক করেন গোয়েন্দারা। তারা বলছেন, এ চক্রটি নেদারল্যান্ডস থেকে পার্সেল দেশে এনে ফেসবুক গ্রুপ তৈরি করে বিক্রি করছিল এলএসডি। মেশানো থাকতো ব্লট পেপারে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক এবং পরিবারের সদস্য সবাই মিলে যাতে এই ড্রাগটাকে আমরা নিবৃত্ত করতে পারি, সেটার ব্যাপারে সবাইকে আহ্বান জানাবো। আর আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি, তাদের আইনের আওতায় আমরা নিয়েছি এবং সামনে যে অভিযানগুলি আছে আমরা আরও অভিযান চালিয়ে এটাকে উদ্ঘাটন এবং লাইসার্জিক অ্যাসিড ডাই ইথালামাইড এলএসডি এক ধরনের বিভ্রম তৈরি করে। এতে আত্মহত্যার ঘটনাও ঘটে প্রায়ই। এ মাদক যেন দেশে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ। বিউ কার্ড, পার্সেল, স্ট্যাম্প এগুলি কিন্তু পার্সেলের মাধ্যমে আনা যায় বাইরে থেকে। তো এটাকে কিন্তু একটা প্রতারণার মাধ্যমেই আনা হয়েছে। টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে পেমেন্ট দিয়ে তারা বিদেশ থেকে এনেছে। তো এটা কিন্তু ডাইরেক্টলি পার্সেলের যে বিষয়টা আছে, পার্সেল আইনে কিন্তু এভাবে সরাসরি পার্সেল ক্রেতা বিক্রেতার মধ্যেই থাকে, কিন্তু আমরা এটা রুট উদ্ঘাটন করতে হবে যাতে বাংলাদেশে না আসে। এলএসডি আনা ও বিক্রির সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বাকি 2 জন বলেছে যে তারা কয়েক মাস ধরে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্র্যাক সহ প্রায় 15টি নামী প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া 2 প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়েছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, রেজিস্টার বই, স্মার্টফোন সহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে। জর্ডান থেকে কয়েক বছর আগে দেশে ফিরে চাকরি খুঁজতে গিয়ে প্রতারণার শিকার হন নীলফামারীর জলঢাকার ফারুক। পরে নিজেই এই পেশা বেছে নেন বলে জানিয়েছে পুলিশ। এসএসসি পাস ভাগ্নেকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন চাকরি দেওয়ার নামে প্রতারণার বাণিজ্য। পত্রিকায় ও অনলাইন জব সাইটগুলোতে বিভিন্ন নামী প্রতিষ্ঠানের নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা। পরে চাকরির ফর্ম পূরণ, ফি, পুলিশ ক্লিয়ারেন্স, প্রশিক্ষণ ও অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা বলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ধাপে ধাপে হাতিয়ে নিত টাকা। বিডি জবস থেকে আমি একটা লিঙ্ক পেলাম, তারপর লিঙ্কের মাধ্যমে 420 টাকা মালুম করানোর সহায়তা দিলাম। তারপর পুলিশ ভেরিফিকেশন করার জন্য 1250 টাকা নিল। তারপর একটা অ্যাপস আর ল্যাপটপের জন্য 5000 টাকা যাচ্ছে, আমি 1500 টাকা দিয়েছিলাম। 3 মাস ঘুরে আমি চাকরিটা পাইনি। বেসরকারি সংস্থা ব্রাকের এক মামলার পর বিষয়টি নিয়ে তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দেশের বিভিন্ন স্থান থেকে যারা চাকরি প্রার্থী তাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, তখন আমরা এটা গুরুত্ব সহকারে নিলাম। তখন ব্রাকের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলার পর ওনারা বললেন যে একটা মামলা করতে হবে। তো আমি নিজে বাদী হয়ে বনানী থানায় আমি একটা মামলা করছি।
টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতা ফারুক সহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 10 থেকে 15টা প্রতিষ্ঠানের নাম ধারণ করে বাংলাদেশের যারা চাকরি প্রার্থী, অসংখ্য চাকরি প্রার্থীর কাছ থেকে তারা চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এবং তারা সেটা স্বীকারও করেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের সাথে যদি আরও কেউ এ ধরনের প্রতারণার কাজ করে থাকেন তাদেরও গ্রেপ্তার করা হবে। এ ধরনের ঘটনায় বিভিন্ন প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে জানিয়ে প্রতারক চক্রের পেছনে আর কেউ থাকলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে পুলিশ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল ডে। এখন আমরা কথা বলবো পিরিয়ড বা ঋতুস্রাব এবং নারী স্বাস্থ্য নিয়ে। প্রিয় দর্শক, আপনি কি চ্যানেলটা বদলাবেন নাকি বদলাবেন আপনার পুরো ভাবনা? তাহলে আসুন দেখে নেই একটি বিশেষ প্রতিবেদন। আজ বিশ্ব মাসিক দিবস। এ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে। গবেষণা বলছে মাসিকের সময় 41% ছাত্রী স্কুলে অনুপস্থিত থাকে। চিকিৎসকরা বলছেন পিরিয়ড নিয়ে অসচেতনতার কারণে ক্যান্সার সহ নানা রোগ হতে পারে। জনসচেতনতা বাড়াতে প্রতি বছর 28শে মে পালিত হয় বিশ্ব মাসিক দিবস। 2014 সালে প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালন শুরু হয়। বাংলাদেশেও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে। গবেষণা বলছে দেশের 36% মেয়েই প্রথম মাসিকের আগে এ সম্পর্কে জানে না। মাসিক চলাকালীন 41% মেয়ে শিক্ষার্থীরা স্কুলে অনুপস্থিত থাকে। এ নিয়ে অস্বস্তিতে ভোগে 99% মেয়ে। হলো অনেক সময় মেনস্ট্রাল প্রিমেনস্ট্রাল সিম্পটম হয়, অনেকের ডিপ্রেশন হয়, অনেক রকমের তার মেজাজ খিটখিটে হয়ে যায়, অনেক কিছু মেয়েদের ক্ষেত্রে হয়। তো এটা হলো আমাদের যে এটা যদি তাকে ওই সময়টা যে একটা পার্ট অফ মানে একটা প্রসেস, এই যখন তার মাসিক হচ্ছে, এটা সব মেয়েদের যে হয় তা না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে হয়। সেটা যত ব্যাপারটাকে সহজভাবে স্বাভাবিকভাবে সে নিতে পারবে, তার কিন্তু মানসিক চাপটা প্রতিক্রিয়াটা তার ততটা কম হবে। সচেতনতা বাড়াতে মেয়েদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রজনন স্বাস্থ্যের সুরক্ষার জন্য তাকে এই সময়টাতে যেন সর্বতোভাবে সহযোগিতা করা হয় এবং সে নিজেও যেন এই সময়টাতে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকে, তার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, তার খাদ্য গ্রহণের ব্যাপারে, মানসিক অবসাদে যেন সে না ভোগে। এই জিনিসগুলোই আর কি তাকে জানাতে হবে, তার মেন্টালিটিটাকে বুস্ট আপ করতে হবে। গ্রামে গঞ্জে এখনও দেখি যে অনেকে নোংরা আমাদের কাপড় ব্যবহার করে। ঢাকাতেও আমরা অনেক সময় পাই না যে স্কুলগুলোতে যে স্যানিটারি ন্যাপকিনের সুবিধা আছে তা নয়, অনেকে বাথরুমে যেতে পারে না, পর্যাপ্ত সেরকম টয়লেটের ব্যবস্থা নেই। একটা মেয়ে হয়তো একটা প্যাড পরে 8 ঘন্টা ধরে সে অপেক্ষা করছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন ইনফেকশন ছড়ায়। এ সময় মেয়েদের শরীরে যে ঘাটতি সৃষ্টি হয় তা পূরণে আয়রন ও ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় পদ্মায় যাত্রীবাহী ট্রলার ডুবির পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্তত 4 জন। ফায়ার সার্ভিস জানিয়েছে বৈরী আবহাওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে পৈলান মোল্লার কান্দি এলাকা থেকে 18 যাত্রী নিয়ে শিমুলিয়া যাচ্ছিল ট্রলারটি। কিছুক্ষণ পরে তীব্র ঢেউয়ে সেটি ডুবে যায়। পরে আব্দুর রহমান আকর নামে একজনের মরদেহ উদ্ধার করেন জেলেরা। 13 জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। এখনও 2 শিশু সহ নিখোঁজ 4 জন। আজ সকালে আবার শুরু হবে উদ্ধার অভিযান। এই জায়গাগুলি থেকে সাধারণত ট্রলারগুলি ছাড়ে, কিন্তু এই ক্ষেত্রে এখান থেকে তারা ছাড়ে, তারা ভিন্ন কোনো জায়গা থেকে ছেড়েছে। স্পেসিফিক কোন জায়গাটা থেকে ছেড়েছে এটা আসলে এখনো নিশ্চিত না। এটা হতে পারে আমাদের সীমানার বাইরে থেকেও ছেড়েছে। নিখোঁজ কারা আসলে, এটা যেহেতু তারা লুকিয়ে গেছে এবং তাদের পরিচয় এখনো আমরা সেভাবে জানতে পারি না। শেরপুরের নালিতাবাড়ির গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম পানিহাতায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সন্ধ্যায় একদল বন্য হাতি গারো পাহাড়ের পানিহাতা ও পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার রঙনপাড়া এলাকায় ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করে। পরে বেশিরভাগ হাতি পাহাড়ে ফিরে গেলেও একটি হাতি দলছুট হয়ে পেছনে পড়ে যায়। এ সময় হাতিটির পায়ে পিষ্ট হয়ে অপু নামের এক স্থানীয় যুবক নিহত হন।
সিরাজগঞ্জে ভাঙন ঠেকানোর ক্রসবার বাঁধ এখন জেলার অন্যতম বিনোদন কেন্দ্র। কেবল সিরাজগঞ্জ নয়, আশপাশের জেলা থেকেও প্রতিদিন অনেকে আসেন এসব বাঁধে ঘুরতে। ভাঙন আতঙ্কে থাকা সিরাজগঞ্জবাসীর কাছে আশীর্বাদ হয়ে এসেছে এসব বাঁধ। সিরাজগঞ্জে যমুনার মূল বাঁধ থেকে নদী বরাবর প্রায় 2.25 কিলোমিটার গভীর পর্যন্ত চলে গেছে ক্রসবার বাঁধ। যমুনার ভাঙন থেকে শহরকে রক্ষা এবং নদীর গতিপথ পরিবর্তনের জন্য 5 বছর আগে নদীর 4টি পয়েন্টে নির্মিত হয় 4টি ক্রসবার বাঁধ। বাঁধের উপর রয়েছে পিচঢালা পথ, যা ধরে পৌঁছানো যায় বাঁধের একেবারে শেষ প্রান্তে। শহরকে রক্ষার পাশাপাশি এসব বাঁধ জেলার অন্যতম বিনোদন কেন্দ্র। পুঠিয়াবাড়ি, খোকসাবাড়ি, রানীগ্রাম ও বনবাড়ি এলাকায় বিকেল না হতেই বিভিন্ন বয়সী মানুষ আসেন সময় কাটাতে। কেবল সিরাজগঞ্জ নয়, আশেপাশের জেলা থেকেও অনেকেই আসেন এখানে। যদিও বন্যা নিয়ন্ত্রণ শুধু না, এটা একটা স্বাস্থ্যকর জায়গা হিসাবে হয়ে গেছে। আগে ছিল ক্লোজার, এখন ক্রসবার 1, 2, 3 সবগুলা, তার মধ্যে চায়নাবাদ বলে। এটা অনেক সুন্দর জায়গা, ভালো লাগে, মনোরম পরিবেশ, খোলামেলা আবহাওয়া, পাশে নদীর প্রকৃতির যে আবহাওয়াটা, এটা অনেক মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের সিরাজগঞ্জের জন্য এটা অন্যরকম একটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে। এটা যমুনার ভাঙন আতঙ্কে থাকা সিরাজগঞ্জবাসী এসব বাঁধের কারণে এখন অনেকটাই স্বস্তিতে। পাওপো বলছে, যমুনা পারে সব বাঁধ স্থায়ী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের আর বাকি থাকবে হচ্ছে এনায়তপুরে আমাদের 6.5 কিলোমিটার, আর বাকি পুরোটাই আমাদের পার্মানেন্ট বাঁধ হয়ে যাবে। সেটাও একনেকে আছে, আশা করছি যে ওটা মাসখানেকের মধ্যে পাস হবে। তাহলে সিরাজগঞ্জ জেলার কোনো পার্মানেন্ট বাঁধ নাই, এরকম জায়গা থাকবে না। 2017 সালে নির্মিত 4টি ক্রসবার বাঁধে ব্যয় হয় প্রায় 310 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে 11,293 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 5,37,000-এর বেশি। এক সপ্তাহে মৃত্যুর হার কমেছে 7%। এ নিয়ে মোট প্রাণহানি 35,25,000, মোট শনাক্ত 16,96,00,000। ভারতে একদিনে মৃত্যু হয়েছে 3,500 মানুষের। নতুন করে আক্রান্ত হয়েছে 1,79,000। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আফ্রিকাতে 6 সপ্তাহের মধ্যে অন্তত 2 কোটি টিকা না পেলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট আফ্রিকায় সহায়তার আশ্বাস দিয়েছেন। ব্রাজিলে করোনা মোকাবেলায় গৃহহীন নাগরিকদের টিকা কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। রাজধানী রিও ডি জেনেরিওতে এ পর্যন্ত 30% প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হয়েছে। জার্মানিতে 12 থেকে 15 বছরের কিশোরদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। যুক্তরাজ্যে নতুন শনাক্তের প্রায় অর্ধেকই ভারতীয় ধরনের করোনায় আক্রান্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সিরিজ নিশ্চিত, এখন শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের সুযোগ। সেই লক্ষ্যে 3 ডিপার্টমেন্টে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। ব্যাটিংয়ে উন্নতির তাগিদ মাহমুদুল্লাহ রিয়াদের। সুপার লিগে আরও 10 পয়েন্ট যোগ করতে চায় টাইগাররা। অন্যদিকে সান্ত্বনার জয় নিয়ে ফিরতে চান লঙ্কান কোচ মিকি আর্থার। মিরপুর হোম অফ ক্রিকেটে শেষ ওয়ানডে শুরু আজ দুপুর 1টায়। ব্যাটে রান নেই, বাদ পড়া নিশ্চিত। গোমরা মুখে বসে অন্যদের ব্যাটিং দেখছেন লিটন। তার সামনে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন সৌম্য। নাইমকে দলে ডাকা হলেও একাদশে নিশ্চিত নন। ওপেনিংয়ে তামিমের সাথে দেখা যেতে পারে সৌম্যকেই। সিরিজ জয়ে চাঙা থাকার কথা বাংলাদেশের। নিজেদের কাজ ঠিকঠাক করতে না পারায় অস্বস্তি আছে। ব্যাটিং আর ফিল্ডিংয়ে যে সমস্যা ছিল তা কাটিয়ে ওঠা যায়নি। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা গেছে। ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠেছে বাংলাদেশ। এমন নানা প্রাপ্তির মাঝেও আক্ষেপ আছে তামিমের, কারণ 3 ডিপার্টমেন্টে এখনও সেরাটা দেয়া যায়নি। শেষ ওয়ানডেতে তামিমের লক্ষ্য পারফেক্ট একটা ম্যাচ খেলার, যেখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই দুর্দান্ত কিছু করবে বাংলাদেশ। মুশফিক মাহমুদুল্লাহ হাল না ধরলে 2 ম্যাচেই হারের শঙ্কা ছিল। টপ অর্ডারের কলাপস বা মিডল অর্ডার, লেট মিডল অর্ডারের কিছুটা স্লগ ওভারে আমরা ওইভাবে রানও ফার্স্ট ম্যাচে তুলতে পারিনি। তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের আরও আরেকটু ভালো পারফর্ম করা উচিত। জুনিয়ররা পারফর্ম করতে না পারায় এখনও সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া যায়নি। সাইফুদ্দিনের চোটে দুশ্চিন্তা আছে, সুযোগ পেতে পারেন শেখ মাহাদিও। একাদশ নিয়ে দ্বিধা থাকলেও লক্ষ্যে স্থির টিম টাইগার্স। প্রতিটা ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরও একটা অপরচুনিটি 10টা পয়েন্ট পাওয়ার, তো ওয়াই নট, ইনশাল্লাহ আমরা যেন এটা আমাদের বেস্ট, যেটা আমি আগে বললাম যে আমরা আমাদের বেস্ট পারফরমেন্সটা এখনও আমরা দিতে পারিনি। তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশের মাটিতে আহামরি কিছুর আশা করেনি শ্রীলঙ্কা। তবে এতটা বাজে খেলবে দল ভাবেননি মিকি আর্থার। শেষ ম্যাচে অন্তত ভালো কিছুর স্বপ্ন দেখছেন।
ঘরের মাঠে বাংলাদেশ সবসময় শক্তিশালী। সাকিব তামিমের মতো অভিজ্ঞরা আছেন, এমন ফলই প্রত্যাশিত। তবে আমরা ভালো খেলতে পারিনি। অতিরিক্ত গরমে প্রথম 2 ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল টস। শেষ ম্যাচে দুপুরের পর আছে বৃষ্টির শঙ্কা, তবে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে আবারও করোনার ধাক্কা। প্রথম দফা কোভিড টেস্টে পজিটিভ হয়েছেন ক্রিকেটার ও কর্মকর্তা সহ 11 জন। পরিস্থিতি সামলাতে কঠোর হচ্ছে সিসিডিএম। সুরক্ষা বলয় ভাঙলে শাস্তির বার্তা দিয়েছেন কর্তারা। করোনা ধাক্কা শঙ্কা তৈরি করেছিল ঠিকই, কিন্তু শ্রীলঙ্কা সিরিজ এগিয়েছে নিজস্ব গতিতে। আন্তর্জাতিক ক্রিকেট শেষ হতেই ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা তামিম মুশফিকদের। মিরপুরে যখন জাতীয় দলের মিশন, ক্লাবের হয়ে বহু ক্রিকেটার খেলায় ফেরার প্রহর গুনছে। যেখানে প্রতিপক্ষের চেয়ে চিন্তা করোনা নিয়ে, নির্বিঘ্নে লিগ চালিয়ে নেয়ার কঠিন শর্ত জৈব সুরক্ষা বলয়ে। সবার জন্য সচেতনতা আর সতর্কতাই করোনাকালে পরিত্রাণের একমাত্র পন্থা। বিশেষ বার্তায় সেটা মনে করিয়ে দিলেন মুশফিক। আপনারা ভয় না হয়ে, শঙ্কিত না হয়ে আমার মনে সতর্কতা অবলম্বন করলে কিছুটা হলেও রেহাই পাবেন। প্রথমে আপনি যে মাস্কটি ব্যবহার করুন, সেই মাস্কটা বেশি দিন ব্যবহার না করে পরিবর্তন করে ব্যবহার করুন। সঠিক সময় চেষ্টা করুন জনসমাগম এড়িয়ে চলতে। স্যাঁতসেঁতে বা ধূলিবেলা থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করুন। নতুন করে ফরম্যাট বদলে ঢাকা প্রিমিয়ার লিগের অপেক্ষা। সেই যাত্রায় শুরুটা অস্বস্তির। বুধবার প্রথম দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ক্রিকেটার ও কর্মকর্তা সহ 11 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর হচ্ছে সিসিডিএম। সুরক্ষা বলয় ভাঙলেই কঠিন শাস্তি। সেখানে আমাদের একজন করে ডাক্তার অলওয়েজ থাকবে, মনিটরিং করবে, এবং আমাদের সিসিডিএমের একজন প্রতিনিধি ডেস্কে সেটা মনিটরিং করার জন্য সেখানে সর্বক্ষণিক থাকবে। এবং এই প্রোটোকল কেউ যদি ব্যত্যয় ঘটায় বা ভাঙে তাহলে তাকে কিন্তু সর্বোচ্চ একটা শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। কোভিড নিয়ে সতর্কতায় 12 ক্লাবের ক্রিকেটার ও কোচিং স্টাফকে রাখা হয়েছে 5 তারকা হোটেলে। আসর শুরু হবে 31 মে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সকল নাটার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।